আমরা প্র্যাকটিক্যাল বেদান্তের আলোচনা শুরু করছি। প্রথম ভাগ। আমরা জানি দর্শন দুই প্রকার। এক ধরনের দর্শন হলো জড়বাদী দর্শন, অন্যটি হলো ভাববাদী দর্শন। জড়বাদী দর্শন যেমন মার্ক্সবাদ, এরা ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু জীবনে অর্থনৈতিক সাম্য ও সর্বহারাদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলে। অন্যদিকে ভাববাদী দর্শন ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভারতের সমস্ত রাজনৈতিক দল নিজেদের সমাজবাদী মনে করে এবং আমাদের সংবিধানেও এই ভাবনার ছাপ পড়েছে। সংবিধানের 42তম অ্যামেন্ডমেন্টে 1976 সালে এমার্জেন্সির সময় সংবিধানের প্রিয়াম্বলে সোশ্যালিস্ট শব্দটি গৃহীত হয়। সোশ্যালিজম হলো তত্ত্বগতভাবে কমিউনিজমের ঠিক আগের স্তরটা। কমিউনিজমে সোশ্যাল রিসোর্সেস আর ওনড অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য স্টেট। সেখানে সোশ্যালিজমের ক্ষেত্রে অল সিটিজেন শেয়ার ইকুয়ালি ইকোনমিক রিসোর্সেস অ্যালোকেটেড বাই এ ডেমোক্র্যাটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। তবে কমিউনিজমে স্টেটই হলো শেষ কথা, তারাই সোশ্যাল রিসোর্সেসগুলো বন্টন করবে। কিন্তু সোশ্যালিজমে একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে, মাল্টি পার্টি সিস্টেম থেকেও হতে পারে, এবং তারা সিটিজেনদের ইকুয়াল শেয়ারটা দেবে তাদের মতো করে, তাদের ভাবনা চিন্তা অনুযায়ী। আরও মজার ব্যাপার, 19বিংশ শতকে ভারতের প্রায় সব আধ্যাত্মবাদীরা কমিউনিজমের ভক্ত ছিলেন, যেমন নেতাজি, স্বামীজি, নিবেদিতা, নজরুল ইসলাম ইত্যাদি। রবীন্দ্রনাথ শ্রীনিকেতনে কোঅপারেটিভ ফার্মিং করে দেখালেন, কেননা তিনি রাশিয়াতে এরকম দেখে এসেছেন। প্রতিসারে একটা সমবায় ব্যাংক নাম কালীগ্রাম কৃষি সমবায় ব্যাংক, এটা মাইক্রো ক্রেডিট সিস্টেমে স্থাপন করেছিলেন 1905 সালে মহাজনদের হাত থেকে কৃষকদের বাঁচাবার জন্য। স্বামীজির প্রেডিকশন সফল করে রাশিয়াতে কমিউনিজম এসেছিল। নিবেদিতা স্বামীজির ভাইকে প্যারিসে কমিউনিজম সম্বন্ধে শিক্ষা দেবার উদ্যোগ নিয়েছিলেন। প্রশ্ন করতে পারেন, এইসব মূলত ঈশ্বর বিশ্বাসী মানুষরা কিভাবে জড়বাদী দর্শনকে নিজের ভাববাদী দর্শনের সাথে একসাথে চর্চা করে গেলেন? আমার মনে হয় ভারতে এটা সম্ভব হয়েছে কারণ ভারতীয়রা বেদান্তের চর্চা করেছেন। বেদান্তই শিখিয়েছে সাম্যের কথা ও মৈত্রীর কথা। একটা নিরীশ্বরবাদী কমিউনিস্ট দল পশ্চিমবঙ্গে প্রায় 34 বছর দাপিয়ে শাসন করল। তার পিছনে কারণ দুটো। একটা কারণ হলো বঙ্গভঙ্গ, যে মানুষরা পূর্ব পাকিস্তান থেকে ভারতে সর্বস্ব হারিয়ে এলো, তারা কংগ্রেসকে বঙ্গভঙ্গের জন্য দায়ী করলো আর বিনা বিচারে কমিউনিস্টদের দলের পাশে এসে দাঁড়ালো। দ্বিতীয়ত, উচ্চবর্ণের প্রতিটি শিক্ষিত বাঙালি বেদান্ত সম্বন্ধে কিছু না কিছু জানতেন। বেদান্তে সাম্যের যে ধারণা আছে তার একটা প্রতিফলন উচ্চশিক্ষিত সাধারণ ও উচ্চশিক্ষিত আধ্যাত্মবাদীরা এই কমিউনিজমের মধ্যে দেখতে পেয়েছিলেন। কিন্তু এই সোশ্যালিজম যা একটা মধ্যাপন্থা হিসাবে আমরা পেলাম, এটা তো সোনার পাথরবাটি। সংবিধানে সোশ্যালিজম শব্দটি যোগ করে ভারতের কিছু কমিউনিস্টদের সামনে আশার আলো তুলে দেওয়া হলো। অন্যদিকে গণতান্ত্রিক ভাবধারার নির্বাচনপ্রেমী মানুষদেরও খুশি করা হলো। আর একটা লাভ হলো, কমিউনিস্ট দেশ বিশেষত রাশিয়ার কাছের মানুষ হওয়ার একটা সুযোগ পাওয়া গেল। কিন্তু একটা পার্থক্য মাথায় রাখতে হবে, বিবেকানন্দ প্রমুখেরা কমিউনিজম নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন উদার মানবতার দৃষ্টিকোণ থেকে, সর্বহারাদের সমমর্যাদায় উন্নীত করার প্রচেষ্টায়, যা কিনা বেদান্তের প্রার্থনার সমতুল্য। এই লক্ষ্যে পৌঁছাতে কমিউনিজমকে ব্যবহার করা যায় কি না, এটা ছিল তাদের চিন্তার বিষয়। জওহরলাল প্রমুখেরা কমিউনিজম বা সোশ্যালিজম নিয়ে ভাবনা চিন্তা করেছেন একটা রাজনৈতিক মধ্যপন্থা নিতে, যে পথে দেশের মানুষদের সামনে একটা অর্থনৈতিক সাম্যের আশা জাগানো যায় আর অন্যদিকে কমিউনিস্ট দেশগুলোর সঙ্গে সদ্ভাব রাখা যায়। আর এই দুটি প্রচেষ্টার মাঝখানে আরেকটি মূল প্রচেষ্টাকে ফলবতী করে তোলার চেষ্টা হলো, সেটা হলো ভারতকে জোট নিরপেক্ষ দেশ হিসাবে তুলে ধরে কিছু দুর্বল দেশগুলোকে একত্র করে একটা নতুন জোট তৈরি করা, যে জোটের মধ্যে দিয়ে জওহরলাল নেহরু চেষ্টা করলেন
মহাত্মা গান্ধীর আন্তর্জাতিক ভাবমূর্তিকে পেরিয়ে যেতে। সবই হলো, কিন্তু ভারতের মানুষ কি পেল? এটা গবেষণার বিষয় যে কোনটা ঠিক হলো। বিপুল জনসংখ্যার মানুষের দেশ এই ভারতবর্ষ, যেখানে মানুষের মধ্যে হাজার বছরের পরাধীনতা প্রসূত গ্লানি, কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ধারণের ভার ছেড়ে দেওয়া হলো কিছু অপটু মানুষের হাতে, যারা স্বাধীনতা সংগ্রামে কিছু খোয়াননি। আরও মজার কথা, ভারত স্বাধীন হবার আগেই ভারতের বুদ্ধিমান মানুষরা জাতীয়তা, অতি জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতা ইত্যাদি নিয়ে দ্বন্দ্বে মেতেছেন। ভারতের সব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ চাইছেন নিজেকে কতটা বেশি করে আন্তর্জাতিক মানের মানুষ হিসাবে জগতের সামনে তুলে ধরা যায়, তার একটা কম্পিটিশন চলছিল। কিছু মানুষ যখন নিজেদের আন্তর্জাতিক খ্যাতির পরীক্ষা দিতে ব্যস্ত, তখন জাতির মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমরা বেকারত্বে, অশিক্ষায়, রাজনৈতিক হানাহানিতে জগৎ সবাই সেই কাঙ্ক্ষিত আসনটি পেতে চলেছি যা আমাদের পরাধীন করে রাখা প্রভুদের স্বপ্ন ছিল। আমাদের স্বপ্ন কি তা রবীন্দ্রনাথের কলমে ধ্বনিত হয়েছে ঠিকই, কিন্তু একটা জাতিকে জাগাতে হলে শুধু আদর্শে হয় না, কঠিন বাস্তবের দিশা দিতে হবে তাদের সামনে, এবং নিজেকে ওই দুর্গম পথে নেতৃত্ব দিতে হবে পায়ে হেঁটে। কঠিন রাজনৈতিক শাসন ব্যবস্থা ও বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, মানুষকে বোঝাতে যে স্বাধীনতা বস্তুটা কী। নেতাজি বুঝেছিলেন এই ভারতবর্ষের মাটিতে মানুষের মনে স্বাধীনতার বীজুক্ত করতে হলে চাই বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ, না হলে এই সুযোগে আগাছা পড়ে উঠবে ডেমোক্রেসি নামে এই শিথিল শাসন ব্যবস্থায়। শ্রী অরবিন্দ স্বাধীনতার আশ্বাস বাণীতে বলেছিলেন, কাল সূর্যোদয় হবে এটা যেমন নিশ্চিত, তেমনি স্বাধীনতা আসবে এটাও নিশ্চিত। কিন্তু এরপরেই বলেছিলেন যারা ক্ষমতা পাবে তাদের সম্বন্ধে, উইল দে কন্টিনিউ হুলিগানিজম অর গুন্ডাইজম ইজ মাই কনসার্ন। এটা স্বামীজি বুঝেছিলেন এই বিপুল জনসংখ্যার দেশ, এই দেশ চালাবার মতো মানুষের যথেষ্ট অভাব আছে। মানুষ যদি না করা যায় তাহলে অমানুষের সংখ্যা এত বেশি যে দেশ গভীর সংকটে পড়বে। তাই তিনি মানুষ গড়বার জন্য একটা আদর্শকে সামনে খাড়া করতে চাইলেন, যেমন ক্যাপিটালিজম, কমিউনিজম ইত্যাদি আদর্শের কথা সবাই জানে। ভারতবর্ষের জন্য শুধু নয়, বিশ্ববাসীর কথা মাথায় রেখেই স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্তের আদর্শকে বিশ্ববাসীর সামনে আনলেন। বেদান্তের ঋষিদের ভাবনা চিন্তা কখনোই দেশ, কাল, উচ্চ নীচ ভেদাভেদ করেনি। এমন দর্শন যা জীবনের প্রতিটি সমস্যাকে অ্যাড্রেস করে। স্বামীজির ভাষায় এক্সক্লুশন বলে কোনো শব্দ বা ভাব বেদান্ত ব্যবহার করেনি। স্বামীজির এই প্র্যাকটিক্যাল বেদান্ত নিয়েই আজ আলোচনা শুরু করব। প্র্যাকটিক্যাল বেদান্ত বলতে বুঝব বেদান্তের দর্শনকে মানব কল্যাণে বাস্তবের মাটিতে মানুষের জীবনে ক্রিয়াশীল করা। অনেকেই ভাববেন বেদান্ত হলো একটা দর্শন, এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট বিষয়। এই দর্শন কিভাবে ব্যক্তির প্রাত্যহিক জীবনে ক্রিয়াশীল হবে? স্বামীজি সেটা করিয়ে দেখিয়েছেন তার জীবনে। বেদান্ত দর্শনে আমরা দেখব ঋষিরা আমাদের জীবনের সমস্যার কথা মাথায় রেখে কতগুলি স্তরে আমাদের ক্রিয়াশীলতাকে পরিচালিত করতে চেয়েছেন। প্র্যাকটিক্যাল বেদান্ত আমাদের জীবনে কিভাবে ক্রিয়াশীল হতে পারে তার ক্রিয়াশীলতার স্তরগুলো প্রথমে দেখে নিই। 15টি স্তরে এই বেদান্ত আমাদের জীবনে ক্রিয়াশীল হতে পারে, সেই 15টি স্তর আমি বলছি। জীবনে সুষমা বা হারমোনিকে প্রতিষ্ঠা করা, হতাশা এবং অন্যান্য বিরোধী শক্তিগুলো সম্পর্কে সচেতন হয়ে ওঠা, বাস্তবের প্রতিটি কাজে নিখুঁত হবার প্রচেষ্টা, ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, কুসংস্কার মুক্ত মন গড়ে তোলা, বিরোধী শক্তির চাপ সহ্য করার কৌশল আয়ত্ত করা, নিজেকে কোনো না কোনো সেবামূলক কাজে যুক্ত করা, মনকে সদা নতুন চিন্তার গ্রহণ সামর্থ্যে পূর্ণ রাখা, মনের উচ্চভূমি সম্পর্কে সচেতন হয়ে ওঠা, মনের উচ্চভূমিতে অবস্থান করা, মনের উচ্চভূমি থেকে নেমে আসা উচ্চ ভাব বা চিন্তা সূত্রগুলোকে ভাষায় ব্যক্ত করার প্রচেষ্টা, উচ্চ নিচ সমজ্ঞান করা, প্রেমকে জীবনে থিতু করার প্রচেষ্টা, উচ্চ মনের আলোয় সদা আলোকিত থাকা, অমৃতের আস্পৃহা এবং শেষে আনন্দ রভস।
এই 15টি স্তরে মানুষের জীবন ফুটে উঠবে। প্রথম 8টি স্তর হলো জাগতিক স্তরে প্র্যাকটিক্যাল বেদান্তের সাধনা। এই সাধনায় সিদ্ধ হলে তবেই পরবর্তী স্তরগুলিতে উত্তরণ সম্ভব হবে। আমার মনে হয়, এটা বললে আরও ভালো হয়, পরের 7টি স্তরের সাধনের দায়িত্ব ভিতরের সত্তার উপর ন্যস্ত হবে। ওই বিষয়ে মানুষের বোধহয় বিশেষ কিছু করার থাকে না। মানুষ ততক্ষণই দাঁড়ায় যতক্ষণ তার দৃষ্টি হালের দিকে না যায়। দৃষ্টিটা হালের দিকে গেলে যখন হেলথম্যান বা কান্ডারিকে দেখতে পায়, তখন দাঁড়াবা বন্ধ করে। এই 15টি ধাপ কল্পনাপ্রসূত নয়, বরং বেদান্তের বিভিন্ন মন্ত্রের নির্যাস। বেদে বিভিন্ন ঋষির উপলব্ধির বিভিন্ন স্তরগুলি লক্ষ্য করে এবং আধুনিক যুগের বর্তমান সমস্যার কথা মনে রেখে এই স্তরগুলোকে সাজানো হয়েছে। যদি ধরে নিই যে মানুষের জীবন হলো একটা ফুল যার 15টি পাপড়ি আছে, তাহলে প্র্যাকটিক্যাল বেদান্তের আলোয় একটি মানুষের জীবনে এই 15টি বিভূতির পাপড়ি এক এক করে উন্মুক্ত হলে তখন সে শুধু অমৃতের অধিকারী নয়, বলা যায় নিজে একটা অমৃত কলসে পরিণত হবেন। প্র্যাকটিক্যাল বেদান্তের সাধনা শুরু হচ্ছে সুস্থ দেহ ও মন গঠনের মধ্যে দিয়ে, আর তার চূড়ান্ত লক্ষ্য 2টি মন্ত্রে পরিষ্কার। মন্ত্র দুটি হল অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতং গময়। ঋষি যজ্ঞবল্কে স্ত্রী মৈত্রেয়ী, যিনি ঋকে মন্ত্রদান করেছেন, তার ব্যাকুল প্রার্থনা, যেনহং নামৃতসাম কিমহং তেন কুর্যাম। অর্থাৎ, যে বস্তু আমাকে অমৃত দেবে না, আমি তা নিয়ে কী করব। আমি প্র্যাকটিক্যাল বেদান্ত নিয়ে বিস্তৃত আলোচনায় যাব। শুরু করার আগে বলতে চাই, যাদের বিস্তৃত আলোচনা শোনার মতো সময় নেই, তারা এই 15টি স্তর মনে রাখলেই প্র্যাকটিক্যাল বেদান্তের দর্শন অনুধাবন করতে পারবেন।